তখন সেটাই হচ্ছে দেশের হচ্ছে বাজেট হয়ে যায়। এবার আমরা বাজেট, এবার হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে। এবার দেখো বাজেট কথাটা হচ্ছে আমাদের আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে লেখা আছে, সংবিধানের আর্টিকেলে কোনো আর্টিকেলে বাজেট টার্মটা স্পেসিফিক্যালি বাজেট, বাজেট এই কথাটা সংবিধানের কনস্টিটিউশনের কোথাও লেখা নেই। কনস্টিটিউশনে কি লেখা আছে, কনস্টিটিউশনে যেটা লেখা আছে, কনস্টিটিউশনে লেখা আছে হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। সংবিধানে লেখা অ্যানুয়াল ফিসকাল স্টেটমেন্ট লেখা এটা তো। ভুল লেখা আছে, এটা হচ্ছে ফিসকাল না, এই টার্মটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দু একটা ভুল আছে এটাতে, আমাদের ইয়েটাতে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে আর্টিকেল 112। এটা কে তৈরি করে, এটা তৈরি করে হচ্ছে ডিপার্টমেন্ট অফ হচ্ছে ইকোনমিক অ্যাফেয়ার্স। কে প্রেজেন্ট করে, স্টেটে হচ্ছে প্রেজেন্ট করে। আগে হচ্ছে কিছু স্ট্যাটিক জিনিস পার্ট গুলো পড়ে নাও। স্ট্যাটিক পার্ট গুলো হচ্ছে তোমার করে হচ্ছে তোমার কে করেন, মিনিস্ট্রি অফ ফিনান্স, মানে আমাদের যিনি অর্থমন্ত্রী হয় তিনি অর্থমন্ত্রী করেন। প্রথম বাজেট কে করেছিলেন, এটা শান্ত মুকুল, আর কে শান মুকুল বা শান্ত মুকুল চেট্টি। ঠিক আছে, সেকেন্ড টাইম বাজেট কে প্রেজেন্ট করে, সেকেন্ড টাইম বাজেট প্রেজেন্ট করে হচ্ছে আমাদের জন মাথায়। আচ্ছা, তারপরে বলেছে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, মহিলা ফিনান্স মিনিস্টার কে ছিলেন, উনি ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। সবচেয়ে বেশিবার বাজেট কে প্রেজেন্ট করেছে, সবচেয়ে বেশিবার বাজেট প্রেজেন্ট করেছিলেন মোরারজি দেশাই, উনি হচ্ছে অ্যাজ এ মেল হিসাবে। লাস্ট টাইম নির্মলা সীতারামন কদিন আগে বাজেট প্রেজেন্ট করলেন, নির্মলা সীতারামন হয়ে গেছেন হচ্ছে এখন 11 টাইমস উনি বাজেট, সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন। তারপর কি কংগ্রেসি হিসাবে করেছেন হচ্ছে পি চিদম্বরম, আর একমাত্র প্রেসিডেন্ট যিনি বাজেটকে ম্যাক্সিমাম টাইম প্রেজেন্ট করেছে হচ্ছে তিনি হচ্ছেন তোমার হচ্ছে প্রণব মুখার্জি। হলো। আচ্ছা, এরপর বাজেটের মধ্যে দুটো জিনিস থাকে, এই যে আগের দিন বললাম, একটা হচ্ছে সারপ্লাস, একটা ডেফিসিট, আর একটা হচ্ছে ব্যালেন্স। এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের দুটো, ধরো আমি 100 টাকা ইনকাম করে আনলাম, এই জিনিসটা হচ্ছে এটা আমার ইনকাম। ধরো আমার জিনিসটা, আমার সারা দেশে আমার জিনিসটা পুরো চালাতে গিয়ে আমার হচ্ছে 80 টাকা খরচা হলো, তার মানে আমি ইনকাম করেছিলাম হচ্ছে 100 টাকা, আমার এক্সপেন্ডিচার হলো হচ্ছে 80 টাকা, তার মানে কিছু টাকা হচ্ছে আমার বাড়লো। যখন ইনকাম গ্রেটার দেন এক্সপেন্ডিচার হয় তখন সেই জিনিসটা হয়ে যায়, তার মানে আমার ইনকামটা বেশি হয়, সেটাকে বলা হয় হচ্ছে সারপ্লাস। এটা হচ্ছে আমার নিজের ক্ষেত্রে হলো, এটা যদি দেশের ক্ষেত্রে হয় তাহলে সারপ্লাস বাজেট। ধরো ইনকাম 100 টাকা, আমার এক্সপেন্ডিচার হয়ে গেল, খরচ হয়ে গেল 120 টাকা, তখন কি হয়, তখন হচ্ছে এক্সপেন্ডিচার বেশি হয় ইনকামের থেকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডেফিসিট বাজেট। ঠিক আছে, আর দুটো যদি সমান হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার ইকুয়াল বাজেট বা ব্যালেন্সড বাজেট। ঠিক আছে, কিন্তু আমাদের ভারতবর্ষ বা যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে সব সময় তোমার হচ্ছে সারপ্লাস বাজেটই হয়, আমাদের তোমার হচ্ছে ডেফিসিট বাজেট, এই সরি, সবসময় ডেফিসিট বাজেটই হয়, কোনো সময় সারপ্লাস বাজেট বা ইকুয়াল বাজেট হয় না, কারণ আমরা যেহেতু ডেভেলপ করছি, আমাদের জিনিসটা হচ্ছে তোমার সবসময় আমাদের খরচাটা বেশি হয়, আয়টা বেশি হয়, ব্যয়টা মানে আয়টা কম হয়, ব্যয়টা বেশি হয়। হলো। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে বাজেটের বিভিন্ন জিনিসগুলো। আচ্ছা, এবার বাজেটের সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে যে বাজেটের জিনিসগুলো কিভাবে আসে। এবার হচ্ছে আমাদের আগে দেখবো হচ্ছে তোমার হচ্ছে বাজেটের আমাদের ইনকামটা কোথা থেকে আসে। আগে আমরা ইনকাম দেখি, তারপর বুঝবো হচ্ছে যে তোমার হচ্ছে কোথায় কি জিনিসগুলো আসে। দুটো জিনিস আছে, একটা আসে হচ্ছে তোমার ক্যাপিটাল, আর একটা হচ্ছে তোমার হচ্ছে রিসিপ্ট। আচ্ছা, দুটো হয়। আচ্ছা, বাজেট সম্বন্ধে দুটো এক্সপেন্ডিচার হয়, দুটো জিনিস জানবে, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে রেভিনিউ। হলো। আচ্ছা, দেখি কোথায় আছে, দেখি এক সেকেন্ড, জিনিসটা সম্বন্ধে দেখে নিলে আমার হচ্ছে এক সেকেন্ড বলতে সুবিধা হবে। আচ্ছা, এক্সপেন্ডিচার এটাতে, এইটাতে, ওকে। দেখো, দুটো কনসেপ্ট আছে আমাদের বাজেটের কি আছে, বাজেটের একটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে আমি যেটাকে ইনকাম বলছিলাম সেটাকেই বলা হয় হচ্ছে তোমার হচ্ছে রেভিনিউ, নয় রেভিনিউ বলা ভুল। আচ্ছা দেখো, আমাদের ইনকামটাকে বাজেটে একটা টার্ম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি টার্ম, সেটাকে বলা হয় হচ্ছে রিসিপ্ট। মানে হচ্ছে রিসিপ্ট মানে হচ্ছে আমরা কতটা হচ্ছে ইনকাম, তুমি রিসিপ্ট মানে মাথায় রাখবা ইনকাম মানে আমরা কোথা থেকে কতটা আয় করছি, রিসিপ্ট। আর একটা বলা হয় হচ্ছে এক্সপেন্ডিচার, এটা আমরা কোথায় খরচ করছি। এবার রিসিপ্টের দুটো পার্ট হয়, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এক্সপেন্ডিচারেরও দুটো পার্ট হয়, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, আমি বলছি দুটো জিনিসের কোনটার কি পার্থক্য কি আছে,
আগে হচ্ছে এখানটা দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারবা কোন জিনিসটা কি আছে। আচ্ছা দেখো, এখানে তোমার হচ্ছে পিডিএফটাতে কি দেয়া আছে, পিডিএফটাতে দিয়েছে দেখো কি বলেছে, যে আমাদের হচ্ছে যে ইয়েতে কি আছে, হচ্ছে যে দেখো কি বলেছে, ফ্রিকুয়েন্ট ট্রানজাকশনস রেভিনিউ, রেভিনিউতে কি, আচ্ছা এবার জানবা হচ্ছে রেভিনিউ, রেভিনিউ আর একটা হচ্ছে তোমার কি বললাম, আর একটা হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট, ধরো তোমার জামার দুটো পকেট আছে, বাঁ পকেটটাতে তোমার হচ্ছে প্রত্যেকদিন ডেলিকার খরচা, যাতায়াতের খরচা, খুচরো ডেইলি খরচা হয়ে যাচ্ছে, মানে ফ্রিকুয়েন্টলি খরচা হচ্ছে, এই ফ্রিকুয়েন্ট খরচাটাকে বলা হয় হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, এবার এই ফ্রিকোয়েন্ট খরচার খুব বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে ভাবো, যে জিনিসগুলো তোমার হচ্ছে রিসিপ্ট, এবার দেখো কি বলেছে রেভিনিউতে রিসিপ্ট, তার মানে কি, যেগুলো জিনিসগুলো তোমার হচ্ছে, জিনিসগুলো সরকারের কাছে যে জিনিসগুলো তোমার হচ্ছে পরপর হিসাবে আসে, সরকারের কাছে ডিরেক্ট আসে, যেমন ধরো বিভিন্ন রকমের ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স ও তোমার হচ্ছে বিভিন্ন যে ট্যাক্স গুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের সমস্ত হচ্ছে রিসিপ্ট। আর তোমার হচ্ছে কি, এইটারই হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মানে কি, তোমার এগুলো যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি খরচা, এর মধ্যে কি, যেমন ধরো প্ল্যান্ড, এর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে প্ল্যান্ড আর একটা হচ্ছে নন প্ল্যান্ড রেভিনিউ। প্ল্যান্ড মানে কি, যেমন ধরো একটা প্রত্যেকটা রাজ্যকে সে যে ফিনান্স কমিশনের টাকাটা হয়, অর্থ কমিশনে, সেই অর্থ কমিশনের টাকাটা হচ্ছে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টকে স্টেটকে দিতে হয়, সেইটা একটা। তারপর হচ্ছে গভর্নমেন্টের যে স্যালারি, মানে যে গভর্নমেন্ট এমপ্লয় তাদের হচ্ছে স্যালারি দিতে হয়। তারপর ধরো বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, মানে হচ্ছে পেনশন দিতে হয়, বিভিন্ন রাজ্যকে গ্রান্ট দিতে হয়, এই জিনিসগুলো, তার মানে কি এগুলো হচ্ছে প্ল্যান। আর নন প্ল্যান কি, যেগুলো ধরো স্যালারি দিতে, এগুলো তো কোনো প্ল্যান থাকে না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট তোমার হচ্ছে এক্সপেন্ডিচার হয়ে যায়, এগুলো হচ্ছে রেভিনিউ। এরপর হচ্ছে কি, ক্যাপিটাল রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট মানে কি, ধরো ক্যাপিটাল মানে হচ্ছে তোমার টাকা আসছে, কি করে আসছে, ধরো আমার আমার হচ্ছে কোন একটা জায়গায় জিনিস পোর্ট তৈরি করা দরকার, তাতে হচ্ছে 10,000 কোটি টাকা দরকার, সরকার এই মুহূর্তে 10,000 কোটি টাকা দিতে পারছে না, সরকারের নিজের কাছে 6,000 কোটি টাকা আছে, এবার 4,000 কোটি টাকা কি করলাম আমি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা কোনো একটা বিশ্বের সংস্থার থেকে আমি তার থেকে হচ্ছে লোন নিলাম, এবং সেটা আমি পরবর্তীতে দেবো, এই যে এবং টাকাটা যে আমি পেলাম, এই যে টাকাটা, এটা হচ্ছে লামসাম হিসাবে আসলো, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ক্যাপিটাল রিসিপ্ট বলে। এবার বড় অ্যাসেট আর লাইবিলিটি বোঝাচ্ছি, তাহলে এই কনসেপ্ট গুলো বুঝতে পারবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এবার ধরো আমি জিনিস করে তুললাম, তারপরে ধরো সরকারি যে বিভিন্ন সংস্থা, এই সংস্থাগুলো, যেমন ধরো ভারতীয় রেল, এবার রেলের কিছু অংশ ধরো আমি বললাম যে একটা প্রায় 10% অংশ একটা প্রাইভেট সংস্থাকে আমি বেচে দিলাম, তাকে বললাম তুমি অপারেশন করো, তোমার থেকে যে লাভটা আসবে সেই লাভটা থেকে একটা লভ্যাংশ আমি নেব। এই যে পিএসইউ মানে কি, আমরা পুরো আমার অংশীদারিত্বটা ছিল, সেই অংশীদারিত্বটা আমি বার করে দিলাম, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার ডিসইনভেস্টমেন্ট। তার মানে কি, এই জিনিসটা, এই যে 4,000 কোটি টাকা, এটা তো আর ডেইলি আমি 4,000 কোটি টাকা করবো না, বা ডেইলি আমি তো ব্রিজ তৈরি করবো না, এই যে জিনিসটা, এটা হচ্ছে তোমার ফ্রিকুয়েন্ট, দেখো লেখা আছে লেস ফ্রিকুয়েন্ট, মানে কি আমি খুব বেশি খরচা করি না, মাঝে মাঝে আমার দরকার পড়লে খরচা করি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। এবার হচ্ছে আমি খুব বেশি করে খরচা কখন করব, যখন তোমার হচ্ছে ইয়ে করব, মানে কি আমি ধরো হচ্ছে লোনটা যে আমি নিলাম, এই যে টাকাটা আমি লোনে পেলাম, এই লোনটা তো আমাকে মেটাতে হবে, এই লোনের রিপেমেন্ট করব। তারপর ধরো একটা আমি রাস্তা করব বা একটা বিশাল বড় ব্রিজ করব, এই ব্রিজটা তৈরি করতে আমার যে খরচাগুলো হলো, মানে তোমার স্কুল কলেজ এই তৈরি করতে যে খরচাগুলো হলো, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো। আচ্ছা এইবার দেখো বাজেটের দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাসেট আর একটা হচ্ছে লায়াবিলিটি। এ প্রপার্ট ওন বাই এ পার্সন সামথিং দ্যাট ইকোনমিক্যাল ভ্যালু, ধরো তুমি একটা জিনিস, ধরো তোমার একটা হচ্ছে মেন হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি, দুটো মানেই হচ্ছে তার কাছে তোমার কাছে হাতে লামসাম অর্থ আসবে, কিন্তু অর্থটা কি ফর্মে আসবে, কিভাবে, সেটা কি কোনো মানি জেনারেট করতে পারবে বা কোনো তোমার কাছে কোনো মূলধন তৈরি করতে পারবে, সেটা হচ্ছে অ্যাসেট। যেমন ধরো ধরো তুমি আজ একটা সোনার দুল কিনলে 50,000 টাকা দিয়ে, বা তুমি একটা বাড়ি কিনলে বা একটা কোনো জমি কিনলে 50,000 টাকা দিয়ে, দিন যত বাড়বে হয় জিনিসটার দাম বাড়তে থাকবে, বাড়তে বাড়তে মানে কি জিনিসটা তোমার কাছেই থাকলো, কিন্তু জিনিসটার ভ্যালু হচ্ছে কোনোভাবে বাড়লো, দ্যাট সামথিং দ্যাট ইজ ইকোনমিক ভ্যালু, মানে যার টাকার, যারা আর কি ডেইলি ডে বাই ডে বা একটা টাইম এন্ডে পারপেচুয়াল টাইম এন্ডে তার হচ্ছে ভ্যালুটা বাড়ছে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসেটস। কিন্তু এটা মানে কি তোমার হাতে টাকাটা আসলে, লায়াবিলিটি কি, সামথিং দ্যাট ইজ হচ্ছে সামওয়ান ইজ রেসপন্সিবল ফর ডেট, যেমন হচ্ছে পেমেন্ট অফ লোন, ধরো তোমার হচ্ছে একটা কিছু কেনার দরকার আছে, ধরো তোমার একটা গাড়ি কেনার দরকার আছে, তোমার হাতে টাকা নেই, তুমি কি করলে, তুমি ব্যাংক থেকে লোন নিয়ে নিলে, তার মানে কি জিনিসটা তোমার কাছে গাড়িটা আসলো, কিন্তু গাড়িটা আসলো কোথা থেকে, লোন নিলে, এবার তুমি লোন নিয়ে তুমি তো ভুলে গেলে হবে না, ব্যাংকও তোমাকে ছাড়বে না,
তোমাকে লোনের ইএমআই দিতে হবে, লোনটাকে হচ্ছে তোমার সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। তার মানে কি জিনিসটা তোমার কাছে টাকাটা আসলো কিন্তু তোমার মাথায় একটা বোঝা চেপে গেল, এইটাকেই বলা হয় হচ্ছে লাইবিলিটি, এই যে পেমেন্ট অফ লোন। ওই জন্য বলে না যে কোনো কিছু অ্যাসেট ভালো কিন্তু তার সেটা যেন লাইবিলিটি না হয়ে যায়। ধরো তুমি একটা বাড়ি আছে তোমার কাছে, সেই বাড়িটা তুমি 10 বছর পর বেচবে, তোমার কাছে জিনিসটা একটা অ্যাসেট, কিন্তু সেই বাড়িটা আজ এইটা দেয়াল ভেঙে পড়ছে, আজ তার ওয়ারিং খারাপ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সেই বাড়িটাকে মেনটেন করতেই তোমার 50,000 টাকা ডেইলি মাসে যদি খরচা, তাহলে তুমি 10 বছর পর বেচে আর টাকা পাবা? তার মানে কি তখন সেটা অ্যাসেট হলো না, তখন সেই জিনিসটা হচ্ছে লাইবিলিটি হয়ে গেল। জিনিসটা বুঝতে পেরেছো অ্যাসেট লাইবিলিটি কি বোঝালাম? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সেটা বলতে হবে তো, এটা খুব মানে মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। দেখো এরপরে কি ক্যাপিটাল রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট মানে কি আমি মোরালেস হাতে আমি টাকা পাচ্ছি। বড়োইংস মানে কি? বড়োইংস মানে হচ্ছে কোনো জায়গা থেকে লোন নেওয়া। বড়োইংস মানে কি করলে আমি ধরো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমি টাকা ধার নিলাম, আমার কাছে টাকাটা আসলো, আমার কাছে ক্যাপিটাল রিসিপ্টটা আসলো, কিন্তু আমার তো ওই যে টাকার লোনটা নিলাম মাথায় তো একটা বোঝা চাপলো, এবার বোঝাটা তো আমাকে তোকে মেটাতে হবে। এই যে এইটাকেই বলা হয় হচ্ছে তোমার, এর জন্য দেখো বড়োইংস কি করে, বড়োইংস হচ্ছে লাইবিলিটি বাড়ায়। আর কি করে, ধরো ডিসইনভেস্টমেন্ট মানে ধরো একটা আমার সংস্থা ছিল রেলে বা একটা খুব ভালো সংস্থা ছিল, কিন্তু তার হচ্ছে মানে আমি টাকাটা করার জন্য তার কিছুটা পরিমাণ শেয়ার বেচে দিলাম, আমার হাতে ক্যাপিটাল রিসিপ্ট আসলো, মানে একটা থোক টাকা আসলো মানে কম সময়ের জন্য, কিন্তু আমার কি হলো, আমার যে অ্যাসেটটা ছিল সেই অ্যাসেটটা আমার থেকে চলে গেল। আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেমন ধরো কি, আমি রাস্তাটা আমি কি করলাম, আমি 5 লক্ষ কোটি টাকা খরচা করে আমি একটা ন্যাশনাল হাইওয়ে একদম বানিয়ে দিলাম, পুরো সারা ভারতবর্ষকে জুড়ে দিল, আমার কি আমার একবারে প্রচুর থোক টাকাটা বেরিয়ে গেল, হলো? তার মানে কি আমি তোমার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, কিন্তু এটাতে আমার কি হলো, এটাতে আমার লাইবিলিটি কমে গেল। আমার ওই রাস্তাটা তৈরি হলে ওই রাস্তার উপরে আমি টোল বসাবো, টোল থেকে কি আছে, টোল থেকে আমার জিনিসটা কনস্ট্যান্ট, তার থেকে আমার রেভিনিউ জেনারেট হবে বা টাকা আসবে। তার মানে কি আমার এমন একটা অ্যাসেট, মানে কি এমন একটা জিনিস যেটা তার ইকোনমিক্যাল ভ্যালু আছে, সেই জিনিসটা আস্তে 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 তোমার হচ্ছে তার হচ্ছে অ্যাসেটিক ভ্যালু। এবার বোঝা যায় বাজেটে সরকার কেন বলে রেলের এত কিছু করব, এই করব ওই করব তাই করব। সরকার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে যাতে পরবর্তীতে সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারে। বোঝা গেল? হ্যাঁ, বাজেটে কেন কেন বলে সরকারকে খরচা করতে, সরকার এই কারণেই হচ্ছে খরচা করে। আচ্ছা, এরপর আসবে হচ্ছে বিভিন্ন রকমের ডেফিসিট। আচ্ছা, এবার ভারতবর্ষের বাজেটারি ডেফিসিট, বিভিন্ন টাইপসের ডেফিসিট আছে। প্রথম হচ্ছে রেভিনিউ ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট মানে কি, আমাদের যে রেভিনিউ এক্সপেন্ডিচার হলো তার থেকে যে আমরা রেভিনিউ রিসিপ্টটা যদি বাদ দিয়ে দিই, সেইটাকেই বলা হয় হচ্ছে তোমার রেভিনিউ ডেফিসিট। কিন্তু এইটা কি হয়, এইটা দেখে পরস্পর ঠিকঠাক হচ্ছে জিনিসটা বলা যায় না। লামসাম অ্যামাউন্ট আসলো, রেভিনিউ মানে কি, মশার ধূপ এই যে নিয়ে যাও, নিয়ে চলে যাও, নে তোকে যেটা না বকে চুপচাপ চলে যায়। রেভিনিউ মানে কি, রেভিনিউ মানে হচ্ছে ধরো ফ্রিকুয়েন্টলি আমার হচ্ছে জিনিসটা আসলো আর ফ্রিকুয়েন্টলি আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তার মানে এ তো আমি কত কি খরচা বাঁচছে না বাঁচছে আমি তো বুঝতে পারছি, আসবো না। আচ্ছা, এরপরে যেটা দরকার এইটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট কি, ফিসকাল ডেফিসিটে বোঝা যায় সরকারের কাছে কত টাকার ঘাটতি আছে, বলে না বাজেট ঘাটতি বা রাজস্ব ঘাটতি। না স্ট্যান্ড নেই তো, তুই এটা নিয়ে চলে যা, এনে তুই ওটা কোথায় গেল, লাগাবি, ওটা লাগা গায়ে, যা গেল কোথায়, দেখতে এটা কোথায় লাগলাম, রোলানটা, এই যে নিয়ে যা ইয়েতে, যেটা হলো এইটা হচ্ছে, এবার কি এখান থেকে কি করব, টোটাল যে এক্সপেন্ডিচার ছিল আর টোটাল যে রিসিপ্ট হয়েছে তার থেকে আমি কি করলাম, বড়োইংস মানে কি হচ্ছে, যেটা আমি লোন নিয়েছিলাম, ধরো আমি এত টাকা খরচা করেছি, এবার তার মধ্যে থেকে আমি তার কিছু টাকা হচ্ছে আমার হাতে ঘরে ঢুকেছে, তাহলে তো আমার বেরিয়ে গেল না, তুমি খরচা করার সময় তো বাইরের দেশ থেকে লোন নিয়েছো, সেই লোনের তো পেমেন্ট তোমাকে করতে হবে, সেই পেমেন্ট গুলো বাদ দাও, তাহলে তোমার যে ঘাটতিটা হলো সেটাই হচ্ছে তোমার ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট দিয়ে জিনিসটা হচ্ছে বোঝা যায়। এবার ধরো আগের সরকার প্রচুর পরিমাণে ঘাপলা করে গেছে লোন ফোন নিয়ে, তখন তখন কি বলা হয়, তখন সরকার প্রাইমারি ডেফিসিট দেখে। প্রাইমারি ডেফিসিট মানে কি, হ্যাঁ ফিসকাল ডেফিসিট আছে,
আমরা আগেরটা মানছি, কিন্তু তার থেকে যে ইন্টারেস্টটা পেমেন্টটা করতে হচ্ছে সেটা তো আমাদের দায় না, সেটা আগের দায়। সেই ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিলে আমাদের হচ্ছে প্রাইমারি ডেফিসিট। কিন্তু মেইনলি দেখা হয় একটা সরকারের হচ্ছে ফিসকাল ডেফিসিট। পরবর্তীতে আইন করা হয়েছে যে ফিসকাল ডেফিসিট ম্যানেজমেন্ট অ্যাক্ট, এফডিএমএ, যেটাতে করা হয় যে মোট যে জিডিপি সেটার কোনোভাবেই যেন 5% এর বেশি ক্রস না করে। বর্তমানে ফিসকাল ডেফিসিট আমাদের জিডিপির হচ্ছে 4.8%। বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছো বাজেট? বাজেটের বেস কনসেপ্ট হচ্ছে এইটা। বুঝতে পেরেছো বাজেট? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে এফআরবিএম অ্যাক্ট, ফিসকাল পলিসি স্টেটমেন্ট, ফিসকাল ইয়েতে করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ট্যাক্স। ট্যাক্স কেন সরকার নেয় এই জায়গাটা একটু বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। হোয়াই ট্যাক্স এন্ড কেন ট্যাক্স? ধরো একটা ব্যক্তি, একজন হচ্ছে 100 টাকা ইনকাম করে, তার উপর সরকার হচ্ছে ট্যাক্স বসায়। এই ট্যাক্সটা নেয় সরকার, এই ট্যাক্সটা নিয়ে সরকার হচ্ছে বিভিন্ন জিনিসপত্র সেখানে হচ্ছে খরচা করে, জিনিসপত্র তৈরি করে। ধরো 100 টাকা তোমার থেকে নিলে, তোমার হচ্ছে 20% ট্যাক্স বসালো, 80 টাকা তোমার থাকলো, তোমার হচ্ছে 20 টাকা তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিলে। এই গভর্নমেন্ট এই 20 টাকাটা ট্যাক্স বসিয়ে কি করলো, গভর্নমেন্ট হচ্ছে তোমার 25 টাকা খরচা করে একটা রাস্তা বানালো, বললো যতবার তুমি এই রাস্তা দিয়ে যাবে তুমি আমাকে 1 টাকা করে বা 10 পয়সা করে ট্যাক্স দেবে। এবার তুমি 10 পয়সা করে 10 বার গেলে 1 টাকা ট্যাক্স বাড়লো, 1 টাকা ট্যাক্স সরকারের ঘরে ঢুকলো, হলো। এরকম এর মতো 1000 জন যাবে, এই যে 1000 জন করতে করতে 10 টাকাটা বাড়লো, এই যে সরকারের ঘরে রেভিনিউটা আসছে, এইটাই হচ্ছে ট্যাক্স চাপাই। এইবার কি সরকার তোমার থেকে ট্যাক্স নিল, এবার ট্যাক্সটা হয় হচ্ছে দুটো টাইপস, একটা হয় হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর একটা হয় হচ্ছে তোমার ইনডিরেক্ট ট্যাক্স। টার্ম দেখেই বুঝতে পারছো ডিরেক্ট আর ইনডিরেক্ট প্রচুর ব্যাপার আছে, ইনসিডেন্ট, এফেক্ট, প্রপাইটার, নট প্রপাইটার, কিচ্ছু বোঝার দরকার নেই। যে ট্যাক্সটা যার উপর চাপানো হচ্ছে সেই যদি দেয় সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর যে ট্যাক্সটা যার উপর চাপানো হচ্ছে কিন্তু অন্য কেউ পেমেন্ট করছে সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। বোঝা গেল না? আরো সহজ করে বলছি, ইন্ডিভিজুয়ালের ওপর যে ট্যাক্সটা চাপানো হয় সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস এর ওপর যে ট্যাক্সটা চাপানো হয় সেটাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কি? তুমি 1000 টাকা ইনকাম করছো, তোমার ইনকাম ট্যাক্সের ফাইল করছো, তোমাকে 10% ট্যাক্স দিতে হবে। কত টাকা? 100 টাকা ট্যাক্স দিতে হবে। তুমি কি ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইটে গিয়ে ঢুকে ট্যাক্স দিলে, তোমার উপর ট্যাক্স চাপিয়েছিল তুমি দিলে, তাই এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স কি? তুমি 1000 টাকার একটা জিনিস কিনলে, তার উপর হচ্ছে 18% জিএসটি দিলে, কত হলো? 180 টাকা। চাপিয়েছিল কার উপর? চাপিয়েছিল হচ্ছে কোম্পানির উপর। ধরো একটা ল্যাকমি লিপস্টিক চাপিয়েছিল কোম্পানির উপর, কোম্পানি কার থেকে নিল? কোম্পানি নিল হচ্ছে তোমার থেকে। চাপিয়েছিল ল্যাকমি কোম্পানির উপর, নিল হচ্ছে ইন্ডিভিজুয়ালের আলাদার উপর। তার মানে কি দুটো এফেক্ট আলাদা, তাই এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইনডিরেক্ট ট্যাক্স। বুঝতে পেরেছো ডিরেক্ট ট্যাক্স আর ইনডিরেক্ট ট্যাক্স এর পার্থক্য কি? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের এখানে কি বলেছে এই পিডিএফটাতে, কি বলেছে? ডিরেক্ট ট্যাক্স, আমাদের ট্যাক্সেশন সিস্টেম ডিরেক্ট ট্যাক্স আর হচ্ছে ইয়েতে directly payable to the government, it cannot be passed to someone, progressive, corporate, okay। আচ্ছা, progressive বুঝিয়ে দিই কি জিনিসটা। যেমন ধরো ধরো কোথায় গেল, প্রোগ্রেসিভ ট্যাক্স মানে কি? প্রোগ্রেসিভ মানে হচ্ছে, ধরো যে ব্যক্তিটা হচ্ছে, প্রোগ্রেসিভ ট্যাক্স মানে হচ্ছে তোমার, ধরো হচ্ছে আজ তোমার ইনকাম 1000 টাকা, সরকার বলল কোনো ট্যাক্স দিতে হবে না। ধরো আরেকজনের ইনকাম হচ্ছে 10,000 টাকা, কি বলে, এই তুই 10,000 টাকা, তুই 10 তুই হচ্ছে 5% ট্যাক্স দিবি, হলো। তুই হচ্ছে 500, তোমার হচ্ছে 500 টাকা ট্যাক্স দিবি, হলো। তার মানে কি, এই যে, কিন্তু এর থেকেও যদি 5% ট্যাক্স নিত তাহলে এর তো হচ্ছে 50 টাকা। তার মানে কি, ইনকাম যখন বাড়ছে তখন আস্তে আস্তে হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা বাড়ছে। আবার তোমার ধরো যখন 1 লাখ টাকা হলো তখন বললো না তুই 10% ট্যাক্স দিবি, 10,000 টাকা ট্যাক্স দিবি। এই যে আস্তে আস্তে তোমার ইনকাম বাড়ার সাথে সাথে তোমার যে ট্যাক্স বাড়ছে, এইটাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার, হলো।
যা এই জন্য দেখবা প্রত্যেক বছর ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ করে, 0 থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, 10 লাখ থেকে 15 লাখ। কেন চেঞ্জ করা হয়? যাতে হচ্ছে প্রত্যেকের যে বছরে ইনকামটা থাকবে সেই ইনকামটা আস্তে আস্তে যাতে আমরা সেই জিনিসটাকে কম্পেনসেট করতে পারি। বোঝা গেল প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলে? বুঝতে পেরেছো ম্যাডাম? হ্যাঁ। হুম। এরপরে দেখো আছে হচ্ছে তোমার বলেছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে ইনডিরেক্টলি পেয়েবল টু দা গভর্নমেন্ট। তুমি জিএসটি আলটিমেট দিচ্ছ, আলটিমেট তো যাচ্ছে সেই জিএসটি সরকারের ঘরে, সেটা কি হয় এইটা হচ্ছে জিনিসটা। এবার জিএসটি, এবার ইনডিরেক্ট ট্যাক্সে কি আছে জিএসটি, এক্সাইজ ডিউটি আর হচ্ছে কাস্টম। এক্সাইজ ডিউটি মানে হচ্ছে মদের ওপর বা ফরেন লিকারের ওপর যে ট্যাক্সটা বোঝায় সেটাকেই বলা হয় হচ্ছে তোমার এক্সাইজ ডিউটি। কাস্টম, কাস্টমস মানে হচ্ছে যখন তুমি বিদেশ থেকে কোনো জিনিস আনো তার উপরে যে ট্যাক্সটা বসায় সেটাকেই বলা হয় হচ্ছে তোমার কাস্টম ডিউটি। এবার আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স ছিল, সেগুলোকে একটা ছাতার তলায় আনা হয়, সেই ছাতাটার নাম হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। কি হয়? গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স কি 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়। কত হয়? 1 জুলাই 2017 সালে প্রথম হচ্ছে আসাম এই ট্যাক্সটাকে রেটিফাই করে। জিএসটি কাউন্সিল তোমার হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, প্রত্যেক বছর এটার হচ্ছে মিটিং হয়। তাতে কি করা হয় বিভিন্ন যে তোমার জিনিসগুলো যে কোনটার উপর কোনটা ট্যাক্স থাকবে এ থাকবে তার স্ল্যাব গুলো চেঞ্জ করা হয়। আগে যেমন ছিল না যে বিভিন্ন হচ্ছে 10, 5 এই সেই এগুলো দেখলেন, এবার পরবর্তীতে 5, 18 আর 40 করে দেওয়া হলো, সুবিধাজনক করে দেওয়া হলো। এই জিনিসটাকে বলা হয়, এই জন্যই হচ্ছে জিএসটিটা অনেক হচ্ছে রেগুলারাইজ। আচ্ছা, এই ট্যাক্সের বাইরেও কি আছে? এই ট্যাক্সের বাইরেও কিছু কিছু হচ্ছে তোমার সারচার্জ। সারচার্জ মানে কি? যখন ধরো তোমার একটা ইনকাম একটা পারমিসেবল লিমিটের বাইরে যখন চলে গেল তখন তার উপরে হচ্ছে একটা ট্যাক্স চাপানো হয়, তখন সেটাকে বলা হয় সারচার্জ। সেস কি? সেস হচ্ছে একটা ডেফিনিট পারপাসের উপর। বাস্তব উদাহরণ দিই, আমাদের পশ্চিমবঙ্গে যখন তোমার হচ্ছে সারদা স্ক্যাম হয়েছিল তখন এই সারদার টাকাটা সরকার কোথা থেকে দেবে? সেই সরকার কোথা থেকে দেওয়ার জন্য সিগারেটের ওপর 3% এক্সট্রা সেস বসিয়েছিল আমাদের রাজ্য সরকার। তার মানে একটা স্পেশাল পারপাসের জন্য সেইটাকেই বলা হয় হচ্ছে সেস। যেমন ধরো ধরো তুমি কোনো একটা জায়গায় বন্যা হয়েছে, ভীষণ ধরো উত্তরবঙ্গে বন্যা হয়েছে দার্জিলিং এর ওখানে, সেখানে পর্যটন ব্যবস্থা ভেঙে গেছে। তার জন্য কি হয়েছে যে বিভিন্ন যে টোল গুলো যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর উপরে 3% তোমার হচ্ছে রিডেভেলপমেন্টের সেস বসিয়ে দিই। তার মানে কি? একটা ডেফিনিট পারপাসের জন্য বসানো হলো, এইটাকেই বলা হয় হচ্ছে সেস। এবার আসবে পিজুভিয়ান ট্যাক্স। পিজুভিয়ান ট্যাক্স হচ্ছে ধরো তোমার একটা কারখানা আছে, সেই কারখানাটা কি করে? সেই কারখানাটা থেকে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস বের এবং এনভায়রনমেন্টের ভীষণ ক্ষতি করে। তার মানে কি? এটা হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এই যে নেগেটিভটার উপরে যে বসানো হলো সেইটা যে একটা ট্যাক্স চাপিয়ে দিল, বললো তুমি যা ট্যাক্স দাও তার উপরে আরো 10% ট্যাক্স দেবা। এই যে একটা নেগেটিভ এক্সটার্নালিটিস এর উপর যে ট্যাক্স বসানো হলো এইটাকেই বলা হয় হচ্ছে পিগোভিয়ান ট্যাক্স। বোঝা গেল? এবার হচ্ছে তোমার এফআরবিএম অ্যাক্ট, ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেটারি ম্যানেজমেন্ট। ওই যে যেটা বললাম ফিসকাল ডেফিসিটকে আমাদের একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হবে, এটা তখন এই অ্যাক্টটা হচ্ছে 2003 সালে চালু করা হয়েছিল। এটা তখন চালু করেছিলেন, তখন ছিলেন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। বোঝা গেল তোমার হচ্ছে বাজেট আর ট্যাক্সেশন এই কনসেপ্ট গুলো? হ্যাঁ, বোঝা তো গেছে। বোঝা তো গেছে, দু একবার রিভাইজ করতে হবে। আর ওই যে তোমার ইয়েগুলো দিয়েছিলাম, ঠিক আছে, ওই যে ইকোনমিক্স এর ওই যে শর্ট কোশ্চেনের যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ গুলো তোমার হচ্ছে ভালো করে পড়তে হবে। বোঝা গেল? গেছে বোঝা। দেখি বলো আর কি বলে দেবো, বলো। ওই জায়গাটা হ্যাঁ, একটু বলে দেবে তাহলে। কি বলছি ওই নেট ইনকামের ওই ওই গুলো আরেকবার দিয়েছেন। নেট ইনকাম বলতে? আরে জিএসটি জিএসটি ইকুয়াল টু ওই গ্রস ইনকাম, নেট ইনকাম আর ন্যাশনাল ইনকামের। ও আচ্ছা আচ্ছা, ন্যাশনাল ইনকাম এর এনএফআই এ। হ্যাঁ। এনএফআই এ বলছি, এক সেকেন্ড দাঁড়াও। দাঁড়াও এক সেকেন্ড।
কারণ ওই গ্রস ইনকাম, গ্রস নেট ওইগুলোর কোশ্চেন আসছে। কোশ্চেন আসবে বলেই তো পড়ানো। এটা বলিনি আমি। এক সেকেন্ড দাঁড়াও। সব ভুলে গেছো গ্রস নেট? ভুলে যায়নি, শুধু যখন কোশ্চেন গুলো যখন মানে এক্সাম হলে যখন দেখছি, ওটা আর ঠিক মাথাটা কাজ করছে না আমার। আচ্ছা আমি একবার গ্রস নেট, ন্যাশনাল ডোমেস্টিক, মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট এগুলো বুঝিয়ে দিই, তাহলে আশা করি মাথায় থাকবে তো। হ্যাঁ, ওটাই একটু বুঝিয়ে দিতে বললাম ওদেরকে। আচ্ছা ঠিক আছে। দেখো আমাদের হচ্ছে ইকোনমিক্সের পড়তে গেলে আমাদের দু চারটে টার্ম সম্বন্ধে খুব ভালোভাবে জানতে হবে। প্রথম টার্ম আসে হচ্ছে গ্রস, আর এদিকে থাকে হচ্ছে তোমার নেট, প্লাস এদিকে আমরা একটা টার্ম পড়ি হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এই ডেপ্রিসিয়েশন মানে কি? তোমার হচ্ছে তার মানে কি আরো সহজ ভাবে বললে যদি আমরা নেট করি হচ্ছে গ্রস মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন। ধরো তুমি একটা মেশিন কিনেছো, সেই মেশিনটা কি করে? মেশিনটা হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট কন্টেনার তৈরি করে। মেশিনটা তুমি 1 লাখ টাকা দিয়ে কিনেছিলে, ঠিক আছে? প্রথম 2020 সালে মেশিনটা কিনেছিলে 1 লাখ টাকা, এই 10,000 টাকা দিয়ে কিনেছিলে। হলো, এই 10,000 টাকাটা যখন 2021 সালে আসলো, তুমি দেখলে এর একটা পার্টস হচ্ছে বদলাতে হচ্ছে, সেটার হচ্ছে 2000 টাকা আরো হচ্ছে আমাকে খরচা করতে হবে। তো মেশিনটার দাম ছিল 10,000 টাকা, তাহলে মেশিনটার এখন ভ্যালু আরো হচ্ছে কমে গেল, 8,000 টাকা হয়ে গেল। 2023 সাল আসতে আসতে মেশিনটাতে আরো একটা রোলারের প্রবলেম হলো, আরো 2000 টাকা তার থেকে মানে তোমার হচ্ছে লাগাতে হলো, মানে মেশিনটার ভ্যালু এখন হচ্ছে 6,000 টাকা হয়ে গেল। মেশিনটার প্রথম আমি যখন নিয়েছিলাম গ্রস অ্যামাউন্ট লেগেছিল আমার হচ্ছে 10,000 টাকা, কিন্তু প্রত্যেক বছর দেখো কিছু না কিছু হচ্ছে তোমার হচ্ছে খরচ হচ্ছে, 2,000 টাকা খরচ হলো, আরো দুবার 2,000 টাকা 2,000 টাকা করে খরচা হলো। এই 4,000 টাকা খরচা হওয়ার পর তোমার হাতে হচ্ছে কত থাকলো? মেশিনটার ভ্যালু হলো এখন হচ্ছে তুমি কাউকে বিক্রি করতে গেলে মেশিনটার ভ্যালু দিলে হচ্ছে তোমার 6,000 টাকা। তার মানে কি তোমার ছিল হচ্ছে জিনিসটা হচ্ছে প্রথম গ্রস দিয়ে তুমি গ্রস স্যালারি পে 10,000 দিয়ে কিনেছিলে, কিন্তু আলটিমেট যখন 3 বছর পর বিক্রি করতে যাচ্ছ ভ্যালুটা কিছুটা কমে গেছে। কমে যাওয়াকে বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েট করা। এই যে জিনিসটা কমা, এটাকেই বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েশন। সেম জিনিস আমাদের ইকোনমিক্সে আমরা কোনো একটা জিনিসে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করি, সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করার পর তার কিছু হচ্ছে খারাপ মানে ত্রুটিজনিত সমস্যা আছে বা কোনো তার ইমপ্লিমেন্টে প্রবলেম হয়, তখন আমরা কি করি? তখন যে আমাদের জিনিস টাকাটার অপচয় হয় সেটাকে আমরা ধরে নিই হচ্ছে ডেপ্রিসিয়েশন। হলো, এইটাই হচ্ছে গ্রস আর গ্রস নেট ডেপ্রিসিয়েশন, গ্রস নেট আর ডেপ্রিসিয়েশনের মধ্যে রিলেশন। মনে পড়েছে এবার? হুম। হ্যাঁ। আচ্ছা চলো, এর পরেরটা যেটা পড়বে, পরেরটা পড়বো হচ্ছে আমরা ন্যাশনাল আর হচ্ছে ডোমেস্টিক। ন্যাশনাল ডোমেস্টিকের কনসেপ্ট কি? ধরো তুমি হচ্ছে 12 প্রত্যেক 12 মাসে হচ্ছে 12 মাস তুমি হচ্ছে কাজ করো একটা কোম্পানিতে। কোম্পানিতে কি কাজ করো? তুমি হচ্ছে তোমার হচ্ছে প্রোডাক্ট ডিজাইন করো, কোনো একটা জিনিসের তার প্রোডাক্ট ডিজাইন করো। 8 মাস কি করো? 8 মাস হচ্ছে তোমার বাড়িতে বসে অনলাইনে তুমি ইন্ডিয়াতে কোনো একটা ফার্মের সাথে মানে একটা কোম্পানিতে কাজ করো, আর বাকি 4 মাস তাদের সাথে তুমি কন্ট্যাক্ট করো। 4 মাস তুমি কি করো? 4 মাস তুমি পাও হচ্ছে 4 মাস তোমার হচ্ছে এই বাকি 4 মাস হচ্ছে ইউএসএ তে একটা কোম্পানি আছে, তুমি তাদের সাথে অনলাইনে চাকরি করে তাদের থেকে এই একটা হচ্ছে টাকাটা পাও। ধরো এটাতে তুমি পাও হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা খারাপ লাগে, 1 লাখ টাকা পাও। আর এখানে তুমি কত পাও? ইউএসএ থেকে পাও হচ্ছে 1,20,000 টাকা। তোমার দেখো এবার তো তুমি একটা ইন্ডিভিজুয়াল, তোমার তাহলে কত ইনকাম দেখাচ্ছে? কত ইনকাম হচ্ছে তোমার দেখাচ্ছে হচ্ছে 2,20,000 টাকা। কিন্তু এই 2,20,000 টাকাটা কি পুরোটাই ইন্ডিয়া থেকে পাও না তো। 1 লাখ টাকাটা পাও হচ্ছে ইন্ডিয়া থেকে, আর তোমার হচ্ছে বিয়েটা পাও হচ্ছে বাকি যে 1,20,000 টাকাটা পাও সেটা পাও হচ্ছে ইউএসএ থেকে। তার মানে কি এটা তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তোমার এটা হচ্ছে টোটাল ন্যাশনাল ইনকাম, আর এটা কি এটা তুমি নিজের হচ্ছে টেরিটরি বা ডোমেস্টিক মানে তোমার নিজের দেশের মধ্যে এই টাকাটা করছো। আর এটা কি? এটা আসছে হচ্ছে তোমার ফ্যাক্টর ইনকাম।
এইবার দেখো এই 1,20,000 টাকাটা ইনকাম করছো, সরকার বলছে বাইরে ডলার আসছে, তুমি রিজার্ভ ব্যাংকে গিয়ে ডলার থেকে কারেন্সিতে চেঞ্জ করতে, তার জন্য তোমার থেকে 20,000 টাকা ট্যাক্স কেটে নেবে। তাহলে তোমার এখানে এই 1,20,000 কত হয়ে গেল, 1,20,000 হয়ে গেল তোমার হচ্ছে 1,00,000 হলো, আর এই টাকাটাও হয়ে গেল হচ্ছে 2,00,000 টাকা। এবার এই 1,00,000 টোটাল কি, তার মানে কি নেট ফ্যাক্টর ইনকাম কোথা থেকে আসছে, বিদেশ থেকে আসছে। তাহলে বোঝা গেল ন্যাশনাল সমান সমান কি আসে, ডোমেস্টিক প্লাস হচ্ছে এনএফআইএ। মনে পড়েছে? আচ্ছা, তাহলে যেটা বাকি থাকছে আর কি, মানে যেটা ওই 20,000 যেটা বাকি যাচ্ছে, হুম, ওটা তাহলে ওই নেট ফরেন ইনকাম? না 20,000 টাকা ফরেন কেন, 20,000 টাকাটা সরকার ট্যাক্স কেটে নিচ্ছে। ও, ওটা ট্যাক্স কেটে নিচ্ছে, আচ্ছা। 1,20,000টা হচ্ছে ফরেন ইনকাম, তাই তো? 1,20,000 টোটাল ফরেন বুঝতে ইনকাম। আর ইয়ে বোঝা গেল। এরপরে হুম, আরেকটা যেটা বুঝতে আছে পেরেছি। সেটা হচ্ছে ইয়ে মার্কেট প্রাইস আর হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্টটাকে ভাবো হচ্ছে ফ্যাক্টরিতে কস্ট। কি আছে, আচ্ছা ধরো তুমি একটা এরকম একটা হচ্ছে তুমি একটা তোমার হচ্ছে পেন বানিয়েছো, ঠিক আছে, এই একটা তুমি লেখার কলম বানিয়েছো, কলমটার তোমার ফ্যাক্টরিতে খরচ হয়েছে তৈরি করতে 10 টাকা, 10 টাকা খরচ হয়েছে। তুমি মার্কেটে এই জিনিসটা তোমার ছাড়বে হচ্ছে, তুমি মার্কেটে এবার এই যে জিনিসটা পাঠিয়েছো, এবার তুমি তৈরি করেছো, এবার জিনিসটা বেচতে গেলে সরকারকে তোমার হচ্ছে ট্যাক্স দিতে হবে। সরকার বললো তোমার থেকে 5 টাকা ট্যাক্স নিল, কিন্তু সরকার দেখছে তুমি একটা দেশীয় কোম্পানি তৈরি করেছো, বাজারে আরো তোমার পেন গুলোর দাম আছে 12 টাকা করে, তুমি যে কোয়ালিটির পেন গুলো সেরকম সেম কোয়ালিটির পেন গুলো 12 টাকা। সরকার বুঝলো তাহলে এর এই 15 টাকার পেনটা কেউ কিনবে না, তাহলে কি করতে হবে, ঠিক আছে আমি তোকে সাবসিডি দিয়ে দিলাম 3 টাকা, 3 টাকা আমি তোর থেকে কম নেবো, তাহলে এই পেনটারও দাম কত হলো, 12 টাকা। 12 টাকাটা কি ছিল, মার্কেটে দাম, তাই এটা হচ্ছে মার্কেট প্রাইস। প্রথমে 10 টাকাটা কি ছিল, 10 টাকাটা হচ্ছে ফ্যাক্টরিতে তৈরি করেছিল, তাই এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। 5 টাকা কি নিল, 5 টাকা নিল হচ্ছে সরকার ট্যাক্স। 3 টাকাটা কি দিল, 3 টাকাটা দিল হচ্ছে ছাড়। তাহলে আমি কি লিখেছিলাম, মার্কেট প্রাইস এমপি ইকুয়াল টু কি, ফ্যাক্টর কস্ট মাইনাস ট্যাক্স প্লাস হচ্ছে সাবসিডি, যেটাকে কি লিখেছিলাম, ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্সের থেকে সাবসিডি নিলে এটা কি আসে, নেট ইনডিরেক্ট ট্যাক্স। বুঝা গেল? পুরোনো ক্লাসগুলো দেখবে সব বুঝতে পারবে। এবার ওইটা মনে আছে কোনটা থেকে কোনটাতে কি থাকে, প্রথমে গ্রস থাকে, নেট থাকে, তারপরে ডোমেস্টিক থাকে, তারপরে হচ্ছে তোমার ডোমেস্টিক আর ন্যাশনাল থাকে, আর তারপরটাতে প্রোডাক্ট থাকে, তারপরে অ্যাডে করতে হয় ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস। হ্যাঁ, ওটা মনে আছে। এইটা ভুলেই গিয়েছিল তাই তো? হ্যাঁ। হুম, বলো আর কি বলে দেবো। বলো আর কোন জায়গায় প্রবলেম বলে দিই। আর তো দেখিনি এখনো অব্দি আমি। এগুলাতে আর প্রবলেম নেই এমনি। ঠিক আছে, পরের দিন হচ্ছে জিনিসগুলো রিভাইজ করো, কোনো জায়গাটায় প্রবলেম থাকলে সেই জায়গাটা বলবে, জায়গাটা হচ্ছে আরেকবার